হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ইতিহাস টপিকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে বৈদিক যুগ। ইতিহাসে আমরা সবাই বৈদিক যুগ সম্পর্কে পড়াশোনা করেছি। এটি খুব একটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের কাছে, এবং কম্পিটিটিভ এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের পুলিশের পরীক্ষা বলো, গ্রুপ সি, গ্রুপ ডি, স্কুল সার্ভিসের পরীক্ষাগুলোতে এই সাবজেক্ট থেকে খুব ভালো প্রশ্ন আসে। তোমরা সবাই এই বিষয়টি সম্পর্কে ছোটবেলা থেকে পড়াশোনা করেছো, তাই না? আমরা এখানে এই বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করি। চলো, প্রথম প্রশ্ন আমাদের, বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে গেলে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? আমি চারটে অপশন বলছি, তোমরা পড়তে থাকো, তোমরা উত্তর করতে থাকো, তোমরা কমেন্টে উত্তরগুলো লিখতে থাকো। কোনটা হবে? এ গঙ্গা যমুনা উপত্যকা, বি পাঞ্জাব অঞ্চল, সি মগধ অঞ্চল, ডি অযোধ্যা। তো আমরা যে অঞ্চলটা মূলত পেয়েছি এই সপ্ত সিন্ধুর জন্য, সেটা হচ্ছে পাঞ্জাব অঞ্চল। পাঞ্জাব অঞ্চল বলতে গেলে এটাকে বলা হয় সিন্ধু নদী সপ্ত সিন্ধু। কথাটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা সেখানে পাচ্ছি সিন্ধু নদী সহ সাতটি নদী। এই সাতটি নদী কার কার কথা এখানে বলা হচ্ছে, আমরা 1 2 3 4 করে একটুখানি যদি দেখে নিই, তাহলে প্রথমে পাচ্ছি সিন্ধু, 2 নম্বরে পাচ্ছি ঝিলাম নদী। তখনকার সময় নদীগুলোর নাম আলাদা ছিল, আমি এখনকার হিসেবে বলছি। তারপরে হচ্ছে চন্দ্রভাগা নদী, যাকে আমরা চেনাব বলি, চন্দ্রভাগা। 4-এ রয়েছে হচ্ছে আমাদের রবি নদী বা রাভি নদী। 5-এ রয়েছে আমাদের হচ্ছে বিপাশা নদী বা বিয়াস নদী, এটাকে আমরা বলি। 6-এ রয়েছে শতদ্রু নদী। আর 7-এ রয়েছে সরস্বতী নদী। এই সরস্বতী নদীটার অস্তিত্ব এখন শুধুমাত্র হিমাচল প্রদেশের মধ্যে থাকার দরুন সেটাকে আমরা আর অস্তিত্ব পাই না। এই হলো আমাদের সপ্ত সিন্ধু অঞ্চল, যে সপ্ত সিন্ধু অঞ্চলে সবাই বসবাস করত, মানে আর্যরা বা বৈদিক যুগে বসবাস করত। 2 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক বৈদিক যুগে প্রধান খাদ্যশস্য কোনটি ছিল? প্রথম দিকে মানুষ কিন্তু চাল, গম, ভুট্টা যা বলতো, যেটাকে খাদ্যশস্য হিসেবে আমরা মনে করি, এগুলো কিন্তু সাধারণত খেত না। তার মধ্যে অপশন গুলো আমরা আলোচনা করে নিই, তোমরা উত্তর করতে থাকো। চাল, গম, জব এবং ভুট্টা। তো তারা খাদ্যশস্য হিসেবে জবের ব্যবহার করতো। জবের আমরা খুব পরিচিতি পাচ্ছি প্রারম্ভিক বৈদিক যুগে, শুধু নয়, পরবর্তীকালের কিছু ডাইনেস্টিতেও কিন্তু জবের কথা আমরা দেখতে পেয়েছি। আমরা ইন্দো গ্রিক বলে একটা রুলের কথা পেয়েছি, সেখানেও এরকম জবের খাবারের প্রচলন আমরা খুব দেখতে পাই। প্রারম্ভিক বৈদিক যুগে কিন্তু মানুষ মূলত মিলেট শস্য হিসেবে জবের ব্যবহার করতো। জব কি একটা জিনিস? জব একটা কিন্তু মিলেট জাতীয় শস্য, মিলেট জাতীয় কিন্তু শস্য জব। 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে রাশি শব্দটি কার সঙ্গে নির্দেশ করা হয়েছে? বৈদিক যুগে বেশ কিছু শব্দ ইউজ করেছে। আমরা ঋগ বৈদিক যুগ বলো, পরবর্তী বৈদিক যুগ বলো, আমরা অনেক কিছু টার্মিনোলজি পেয়েছি, যার সম্পর্কে আমরা অনেক কিছু উদ্ধার করতে পারিনি বা কিছু কিছু পেয়েছি। যেগুলোর পেরেছি সেগুলোর মধ্যে রাশি একটি শব্দ। অপশন কি কি রয়েছে? যোদ্ধা, পুরোহিত, গোশালা, কৃষি জমি। তো রাশি শব্দটি ব্যবহার করা হতো পুরোহিতের সঙ্গে। পুরোহিত, হ্যাঁ, পুরোহিতকে ওখানে আমরা পৌরোহিত বা রাশি শব্দের মধ্যেও কিন্তু পেয়েছি। কোশ্চেন নাম্বার 4, বৈদিক যুগে সোম কি ছিল? সোম শব্দটার সঙ্গে পরিচিতি হচ্ছে সুরা। সোম শব্দটাকে আবার আমরা বৈদিক যুগে সুরা শব্দে প্রতিনিধিত্ব করেছে। সুরা কি? এক ধরনের বিশেষ মদ্যপানীয় বা ওখানে অ্যালকোহলিক ড্রিঙ্কস হিসেবে ইউজ করতো। মানুষ বৈদিক যুগে সারাদিন প্রচন্ড হাড়খাটনি করে একটু রিল্যাক্সেশন বলো বা অ্যামিউজমেন্ট, আনন্দ উপভোগ করতো। তারা নাচ গান করতো, তারা বিভিন্ন রকম খেলা প্রোগ্রাম করতো, সঙ্গে তারা সুরা পান বা মদ্যপানীয় করতো, যার মধ্যে দিয়ে তারা নিজেদের সারাদিনের কষ্ট দুঃখ কাটিয়ে রিল্যাক্স করতে পারে। ঠিক আছে, এটা একটি এক ধরনের মদ্যপানীয়। কোশ্চেন নাম্বার 5, বৈদিক সমাজে নারীর অবস্থান কি ছিল? বৈদিক সমাজে কিন্তু নারীদেরকে খুব উঁচু স্তরে রাখা হতো। শুধু তাই নয়, নারীরা এই সময় যাগযজ্ঞ করতে দেখা গেছে, নারীদেরকে বই লিখতে দেখা গেছে, গ্রন্থ রচনা করতে দেখা গেছে, গ্রন্থ রচনা করছে। নারীরা সমাজের একটা প্রধান অংশ, সমাজের অন্যতম প্রধান অংশ হিসেবে
বিবেচিত হয়েছে, অন্যতম প্রধান অংশ হিসেবে কিন্তু বিবেচিত হয়েছে। ফলে এখানে সমাজে পুরুষদের সঙ্গে সমান মর্যাদা কিন্তু নারীদেরকে দেওয়া হতো। পরবর্তী বৈদিক যুগের পর যখন সমাজে আর্যর সঙ্গে অনার্যদের অবস্থান করতে শুরু করবে, তখন দেখতে পাবো সমাজে নারীদের অবস্থান আস্তে আস্তে করে নিম্নতার দিকে চলতে শুরু করেছে। 6 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে পুরোহিত শ্রেণীকে কি বলা হতো? বৈদিক যুগে পুরোহিত কিন্তু সমাজের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল বৈদিক যুগে। তো পুরোহিত শ্রেণীকে কি বলে ডাকা হতো? রাজন্য, বৈশ্য, ব্রাহ্মণ না শূদ্র। তো পুরোহিত বলতে গেলে কি জিনিস থাকে? ব্রাহ্মণ সম্প্রদায় আছে, তো তাদেরকে ব্রাহ্মণ বলে ডাকা হতো। এনারা রিপ্রেজেন্ট করতেন, ধরা হতো রিপ্রেজেন্টেটিভ অফ গড বা ভগবানের পরিপূরক হিসেবে ধরা হতো এনাদেরকে, যার জন্য কিন্তু সমাজে প্রধান প্রার্থী হিসেবে কিন্তু পুরোহিতদেরকে নেওয়া হতো সেই সময়। কোশ্চেন নাম্বার 7, বৈদিক যুগে যজ্ঞ মূলত কিসের উদ্দেশ্যে করা হতো? যাগযজ্ঞ করা। যাগযজ্ঞের অপশন গুলো কি কি রেখে নিই আমরা? রাষ্ট্র শক্তি বৃদ্ধি, দেবতাদের তুষ্ট করতে, কৃষি উৎপাদন বাড়াতে, না ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির জন্য। তো যাগযজ্ঞ আমরা বৈদিক যুগে দেবদেবী কতগুলো পেয়েছি? বৈদিক যুগে আমরা মোট 33টি দেবদেবী পেয়েছি। আমরা বাংলাতে বলি 33 কোটি। কোটি মানে হচ্ছে শরীর, কোটি কোটি, এই কোটি শব্দের অর্থ হলো শরীর, নট ক্রোর। আমরা বলি 33 কোটি মানে 33 ক্রোর নয়, 33টা শরীর বা 33টি দেবদেবীর পেয়েছে। বৈদিক যুগের মানুষ প্রচন্ড ধর্ম ভীরু ছিল এবং ওনারা মূলত দেবতাদের তুষ্ট করার জন্যই কিন্তু যাগযজ্ঞগুলো করতেন। বিভিন্ন ডিপার্টমেন্টের দেবতা ছিল, কেউ ঝড়ের দেবতা ছিলেন, কেউ গাছের দেবতা, বৃষ্টির দেবতা, পশুপালকের দেবতা, এইরকম। কোশ্চেন নাম্বার 8, বৈদিক যুগে রাজা কাকে সাহায্য করতেন? রাজা প্রচন্ড পরিমাণে প্রজাবাৎসল ছিলেন। এই প্রজাবাৎসল রাজাদের প্রধান উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনা করা। তো সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনা প্রধান উদ্দেশ্য কি? সাম্রাজ্য পরিচালনা। এই সাম্রাজ্য পরিচালনার জন্য রাজারা সভা সমিতিকে সাহায্য করতেন। সভা সমিতিকে আমরা এখনকার দিনে কি হিসেবে বলতে পারি? ওই লোকসভা, বিধানসভা, মানে পার্লামেন্টের একটা অংশ হিসেবে ধরতে পারি। রাজা হিসেবে, যদিও আমাদের ভারতবর্ষে রাজা সিস্টেম নেই, তবুও হেড অফ দ্য ইনস্টিটিউশন হিসেবে যদি আমি রাষ্ট্রপতিকে ধরি, রাষ্ট্রপতিকে এর সঙ্গে অ্যাসোসিয়েট হিসেবে দেশকে চালাচ্ছে কারা? পার্লামেন্ট, যেখানে লোকসভা, রাজ্যসভা রয়েছে। এই সভা সমিতি খানিকটা সেই রকম ভাবে ট্রিট করতো, যেখানে রাজার সঙ্গে সাম্রাজ্য বা ওই রাজ্যটা বা ওই এলাকাটা পরিচালনার দায়িত্ব ছিলেন এই সভা সমিতি। গ্রিক সমত কার রচিত? এটি কার রচিত বলতে গেলে ভুল, এটা কোথায় রয়েছে? এটি সামবেদে রয়েছে। ঠিক আছে, এই সামবেদ আমরা বৈদিক যুগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় হচ্ছে ঋগ বৈদিক যুগ, ঋগ্বেদ, আর একটা আমরা বলি পরবর্তী বেদ। এই পরবর্তী বেদে রয়েছে আমাদের 3টে বেদ। সেটা রয়েছে কি? সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। সামবেদ হচ্ছে পরবর্তী বৈদিক যুগের কিন্তু পাঠ। সময়সীমা হিসেবে যদি বলা যেতে পারে বৈদিক যুগে ঋগ বৈদিক যুগের সময়সীমা হচ্ছে 1500 থেকে 1000 বিসি, আর পরবর্তী বৈদিক যুগের সময়সীমা হচ্ছে 1000 থেকে 600 বিসি বা খ্রিস্টপূর্বাব্দকে আমরা বিসি বলি। কোশ্চেন নাম্বার 10, কটি মন্ডল নিয়ে ঋগ বৈদিক যুগ তৈরি হয়েছে? ঋগ্বেদে আমাদের মন্ডল কতগুলো রয়েছে? 8, 9, 10, 12। আচ্ছা, মন্ডল কি জিনিস? মন্ডলকে আমরা বলতে পারি, আমাদের টেক্সট বইতে যে চ্যাপ্টার রয়েছে, মন্ডলকে আমরা চ্যাপ্টার হিসেবে কিন্তু নির্ণয় করতে পারি। ঋগ্বেদে আমরা চ্যাপ্টার পেয়েছি 10টা, আর ঋগ বৈদিক যুগে বা ঋগ্বেদে শ্লোক দিয়ে প্রশ্ন করে। শ্লোক আছে কিন্তু 1028টি, 1028, 1028
1028টি শ্লোক রয়েছে। 11 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোত্র সংগঠন কোনটি ছিল? খুবই গুরুত্বপূর্ণ সংগঠন কোনটা ছিল? গোত্র সংগঠন কি কি? পরিবার, জনপদ, গোষ্ঠী না সভা? তো বৈদিক যুগে প্রধান গোত্র হিসেবে আমরা গোষ্ঠীকে পেয়েছি। এই গোষ্ঠীকে ওখানে ক্লান বলে ডাকা হতো। মূলত ঋগ বৈদিক যুগে মানুষ ছোট ছোট গোষ্ঠীতে ভাগ করে থাকতো এবং গোষ্ঠীর রাজারাই হতো সেখানকার গোষ্ঠীপতি, এবং এই গোষ্ঠীপতিদের নিয়েই এক একটা অঞ্চল তৈরি হতো। এই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু ছিল গোষ্ঠী বা ক্লান পরবর্তী বৈদিক যুগে। বৈদিক সমাজে 4টি বর্ণ ব্যবস্থা পরবর্তীতে কিসে পরিণত হয়? 12 নম্বর আমাদের প্রশ্ন। তোমরা অ্যান্সার করতে থাকো। আমরা কমেন্ট সেকশন কিন্তু অবশ্যই দেখবো। কমেন্ট সেকশনে কে কেমন উত্তর করেছো সেটা দিয়ে তোমাদের পারফরমেন্স জাজ করা হবে। কমেন্ট করতে থাকো, প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট করো যেটা তোমাদের মনে হচ্ছে সঠিক উত্তর। জাতিভেদ প্রথা, দাস প্রথা, সামন্ততন্ত্র না নগরায়ন? বৈদিক যুগের 4টি বর্ণ ব্যবস্থা পরবর্তীতে কিসে পরিণত হচ্ছে? বৈদিক যুগে 4টি বর্ণ ব্যবস্থা পরবর্তীকালে জাতি প্রথায় পরিণত হচ্ছে। এই জাতি প্রথা কিন্তু প্রথম দিকে বৈদিক সমাজে ছিল না। পরবর্তী বৈদিক যুগের পর যখন সমাজে অনার্যদের প্রবেশ করার পর, অনার্যদের প্রবেশের পর এই জাতিভেদ প্রথা ব্যাপারটা আরো মাথাচাড়া দিয়ে ওঠে বা শুরু হয়। এটা প্রথম দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কোশ্চেন নাম্বার 13, বৈদিক যুগে অগ্নি দেবতার গুরুত্ব কি? অগ্নি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে বৈদিক যুগে অবস্থান করেছেন। কি কি? যুদ্ধের দেবতা হিসেবে, দেবতাদের কাছে আহুতি পৌঁছানো পর্যন্ত, কৃষি দেবতা হিসেবে, জলের দেবতা হওয়ার কারণে। যজ্ঞ যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি হোমকুণ্ড, যে হোমকুণ্ড গুলো রয়েছে এখান থেকে যজ্ঞর আগুন এইভাবে উঠছে। এই যে শিখাটা উঠছে, বৈদিক যুগে মানুষের বিশ্বাস আকাশে কে রয়েছে? দেবতারা রয়েছেন। দেবতাদের কাছে আমাদের চাওয়া পাওয়া বা সমস্যার কথাগুলি অগ্নির এই শিখার মাধ্যমে, অগ্নির এই শিখার মাধ্যমে অন্যান্য দেবদেবতারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। তো এই জন্য দেবতাদের কাছে আহুতি পৌঁছানোটাই ছিল অগ্নি দেবতার কাছে যজ্ঞ করা প্রধান উদ্দেশ্য। মিডিয়েটর বা বাহক হিসেবে তিনি কাজ করতেন। মিডিয়েটর, আমরা এটাকে বাহক বলতে পারি, বাহক হিসেবে ট্রিট করতেন। 14 নম্বর প্রশ্ন, প্রারম্ভিক বৈদিক যুগে অর্থনীতির ভিত্তি কি ছিল? ধাতু শিল্প, কৃষি, পশুপালন না বাণিজ্য? তো প্রারম্ভিক বৈদিক যুগে মানুষের অর্থনীতি প্রথমত ছিল পশুপালন করে ব্যবসা বাণিজ্য মানে রোজগার করতেন। তার পরবর্তীকালে কৃষি বা বাণিজ্যটা তার পরে আছে। এটি ছিল প্রারম্ভিক বৈদিক যুগের মূল ভিত্তি। পশুপালন করতো, পশুপালন বিক্রি করতো এবং দেওয়া নেওয়ার মাধ্যমেও কিন্তু পশুপালনের এক্সচেঞ্জ করা হতো। ঋত বা রীত ধারণাটি বৈদিক যুগে কি বোঝাতো? ঋত বা রীত ধারণাটি বৈদিক যুগে সামাজিক শৃঙ্খলা, প্রাকৃতিক নিয়ম ও ন্যায়, যুদ্ধনীতি না কৃষি নিয়ম? তো বৈদিক যুগে এই যে ধারণাটা আমরা পেয়েছি, ঋত বলতে গেলে প্রাকৃতিক নিয়ম বা ন্যায়ের কথা বলা হতো। আমরা পৃথিবীর প্রথম ন্যায়ের ধারণা আমরা এখান থেকে পাই। ন্যায় সংহিতা বলে একটা বইও আমরা এই সময় পেয়েছি, সংহিতা, যেখানে বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে পুরনো সংবিধান রচনা বা কনস্টিটিউশন, সেটাও কিন্তু এই ঋগ বৈদিক যুগের থেকে আমাদের প্রাপ্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে কি ছিল? তলোয়ার, ধনুক ও বাণ, বর্ষা না লাঠি? তো বৈদিক যুগে মানুষের যেহেতু সেইভাবে লোহার ব্যবহারটা আমরা অনেক পরে গিয়ে পাচ্ছি, মানুষ ইনিশিয়ালি পশু হত্যা থেকে শুরু করে যুদ্ধে নিজেদেরকে প্রভাব বিস্তার করা সবটাতে ধনুক বা ও বাণ এটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীকালে আমরা যখন রামায়ণ মহাভারতের গল্প পাচ্ছি, সেখানকার সম্পর্কে জানতে পারছি, সেখানেও আমরা প্রকৃষ্টভাবে ধনুক ও বাণের ব্যবহারটা প্রমাণ পাচ্ছি, যেটি বৈদিক যুগেরই একটা কিন্তু সাবস্টিটিউট পার্ট। 17 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে কোন দেবতা বজ্রধারী নামে পরিচিত ছিলেন? বজ্রধারী
বজ্রের প্রধান হিসেবে ছিল, সেটা হচ্ছে বৈদিক যুগে তিনি ছিলেন অগ্নি, বরুণ, ইন্দ্র না সোম। তো আমাদের অ্যান্সার হচ্ছে ইন্দ্র। ইন্দ্র ছিলেন, আমরা ইতিহাসে পড়েছি বা বিভিন্ন মাইথোলজিক্যাল বইতেও দেখি ইন্দ্রকে সবসময় ক্রুদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়, রাগের। তো এনার বজ্রধারী সঙ্গে এনাকে বলা হতো পুরন্দর। এনার আর একটা নাম ছিল পুরন্দর, ইন্দ্রের অপর নাম। এই পুরন্দর শব্দের অর্থ হলো টাউন ডেস্ট্রয়ার, টাউন ডেস্ট্রয়ার বা ডেস্ট্রয়ার বা শহরের ধ্বংসকর্তা বলে ডাকা হতো। যেহেতু অগ্নি বজ্রের মাধ্যমে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো, সব আমরা ভাবতাম যেহেতু অগ্নি দেবতা রাগ করেছেন, বজ্র দিচ্ছেন এবং মানুষের ক্ষতি হচ্ছে, এই হিসেবে টাউন ডিস্ট্রয়ার হিসেবে তাকে ডাকা হতো। 18 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে দ্রবিণ, দ্রবিণ বলতে কি বোঝানো হচ্ছে? এই যে শব্দগুলো আমরা ইউজ করছি, এই টার্মস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্রবিণ বলতে কি কি? ধনসম্পদ, পশুপালন, জমি না খাদ্যশস্য। তো দ্রবিণ শব্দটা ইউজ করা হতো বা বলতে বোঝানো হতো সম্পদকে, ধন সম্পদকে। কার কাছে কতটা সম্পদ রয়েছে, সম্পদের ওপর তার প্রভাব বা প্রতিপত্তি নির্ভর করতো। তার দ্রবিণ শব্দটা ধন সম্পদকে মানুষ ডিনোট করত, নির্ধারণ করা হতো। পরবর্তী প্রশ্ন, বৈদিক সমাজে গুরুকুলের কার্যকর কি? আজ যেমন আমরা স্কুলিং সিস্টেম দেখতে পাচ্ছি, আজ আমরা পাঠশালা দেখতে পাচ্ছি, গুরুকুল বা পাঠশালার গুরুত্ব বৈদিক যুগ থেকেই আমাদের কিন্তু রয়েছে। বৈদিক যুগে গুরুকুলে আমরা পড়াশোনা করতাম বাণিজ্য, শিক্ষা, যুদ্ধের প্রশিক্ষণ বা কৃষিকাজের জন্য, মূলত শিক্ষার জন্য। গুরুকুলের আমরা বৈদিক যুগে একটা সাহিত্য পেয়েছি, সাহিত্যটার নাম হচ্ছে উপনিষদ। উপনিষদ কথাটা আমরা পেয়েছি। এই উপনিষদেও কিন্তু আমরা বেদের শেষ অংশ হিসেবে দেখি, এবং এই উপনিষদেও দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা গুরুকুলে গিয়ে শিক্ষকের পায়ের কাছে বসে শিক্ষা গ্রহণ করছে। এটাও কিন্তু গুরুকুলের বা গুরু শিষ্য পরম্পরার একটি অন্যতম নিদর্শন হিসেবে বৈদিক যুগে সুন্দরভাবে প্রতিস্থাপিত হয়েছে। শুধু বৈদিক যুগে শুধু বলে নয়, পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে। এই যে উপনিষদ, উপনিষদ শব্দটির অর্থ হচ্ছে শিক্ষকের পাশে বসে শিক্ষা গ্রহণ করা। শিক্ষকের পাশে বসে শিক্ষা গ্রহণ, এটা হচ্ছে উপনিষদের মূলত অংশ। আর তখনকার দিনে আমরা শ্রুতির মাধ্যমে পড়াশোনা করতাম। পড়াশোনার মূল উদ্দেশ্য কি ছিল? শ্রুতি পাঠ্য। শ্রুতি পাঠ্য ছিল আমাদের পড়াশোনা প্রধান উদ্দেশ্য, যেটা শিক্ষাকে আমরা ডিনোট করছি। 20 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সবচেয়ে ক্ষুদ্র সামাজিক একক কোনটি? ক্ষুদ্র সামাজিক একক মানে সমাজের সবচেয়ে ছোট অংশ, যেখান থেকে সমাজ আস্তে 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 করে তৈরি হচ্ছে। তো বৈদিক যুগে ক্ষুদ্র সামাজিক অংশ হিসাবে আমরা পাই কি কি? গ্রাম, কুল বা পরিবার, জনপদ বা রাষ্ট্র। এটা হচ্ছে কুল বা পরিবার। এই জন্য পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি। কুলপতি বলে ডাকা হতো পরিবারের প্রধান বা একটা বাড়ির প্রধান, গৃহকর্তা, যেটাকে আমরা এখনকার দিনে বলি। তো সমাজের সবচেয়ে ছোট অংশ ছিল আমাদের এই কুল। এখান থেকে আস্তে আস্তে করে সমাজ কিন্তু রাষ্ট্রের দিকে বড় হয়ে উঠেছে বা বেড়ে উঠেছে। ঋগ্বেদ মূলত কিস নিয়ে রচিত হয়েছে? 21 নম্বর প্রশ্ন, সঙ্গীত, স্তোত্র, আচারবিধি না চিকিৎসা শাস্ত্র? তো ঋগ্বেদের মূল অংশ হচ্ছে স্তোত্র। এখানে আমরা বাকি যে বেদগুলো রয়েছে, বাকি বেদের অংশ হিসেবে দেখে নিতে হবে। ঋগ্বেদ পেলাম, স্তোত্র, ঋগের পরে কি রয়েছে? সামবেদ। সামবেদ, সামবেদের মূল অংশ হিসেবে যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মিউজিক, গান, ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল মিউজিক। সামবেদের পর ঋক্সাম, যজুর্বেদ, তাই তো? যজুর্বেদ, যজুর্বেদের মূল অংশ রয়েছে, সেখানে হচ্ছে বিভিন্ন রকমের ধর্মাচরণ বা যাগযজ্ঞের নিয়ম কানুন, পুজো পাঠের নিয়ম কানুন, যজ্ঞের নিয়ম কানুন। অথর্ববেদ, অথর্ববেদ, অথর্ববেদের প্রধান অংশ হিসেবে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক।
এই জিনিসগুলো দেখে নেবো, এদের সাবজেক্ট ম্যাটার গুলো পরীক্ষায় আসে। 22 নম্বর, বৈদিক যুগে সমিতি কি ভূমিকা পালন করত? সভা এবং সমিতি, এইটা আমরা বৈদিক যুগে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এরা কি জিনিস? সভা সমিতির উৎপত্তি বৈদিক যুগে খুব ভালোভাবেই অবস্থান করছে। এই সভা সমিতির কাজটা কি? সভা সমিতি প্রশাসনিক আদালত, সামরিক বাহিনী, রাষ্ট্র নির্ধারণকারী আর যজ্ঞ কেন্দ্র। রাষ্ট্রনীতি নির্ধারণ করতো সভা এবং সমিতি। এখানে সমাজের বিভিন্ন বয়সের মানুষ, মহিলারা অংশগ্রহণ করতেন এবং সেখানে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতো। আমি প্রথমে বলেছিলাম সভা বা সমিতি এটি আজকেরকার দিনে পার্লামেন্টের লোকসভা বা রাজ্যসভার মতো ট্রিট করতো। রাষ্ট্রনীতি নির্ধারণ করা ছিল সভা সমিতির মূল উদ্দেশ্য। 23 নম্বর, বৈদিক যুগে নারী শিক্ষা লাভের উদাহরণ পাওয়া যায় কাদের মধ্যে দিয়ে? অগ্নিকন্যা বিশ্বকন্যা, ঋষিকন্যা লোপামুদ্রা ঘোষা, কালিদাসের কন্যা, শকুনিদের কন্যা। বৈদিক যুগে নারীদের শিক্ষার উদাহরণ পাওয়া যায় যাদের মধ্যে? এরকম কিছু নারী যাদের নাম আমরা বৈদিক যুগে দেখতে পাচ্ছি, সেটা ছিলেন লোপামুদ্রা, ঘোষা, অপালা, বিশ্ববরা। এরকম আমরা বিদুষী মহিলাদের নাম দেখতে পাচ্ছি। লোপামুদ্রা বা ঘোষা ছাড়াও আমরা কয়েকটি বিদুষী নারীর নাম আরো দেখতে পারি, সেটা হচ্ছে অপালা, বিশ্বম্ভরা। এই সমস্ত বিদুষী মহিলাদের নাম আমরা দেখতে পাচ্ছি। 24 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সুতা দন্তস্বয় জবলা হস্তু তয়াকার, এই সুতা শব্দটি অর্থ কি? বৈদিক যুগে এই সুতা শব্দটা গীত সঙ্গীতকার, কাহিনীকার বা গাথক, কৃষি শ্রমিক না পুরোহিতের থেকে পাচ্ছি? বৈদিক যুগের এই সুতা শব্দটির অর্থ হচ্ছে গাথক বা কাহিনীকার, গল্পকার বলতে পারি হিসেবে ইউজ করা হচ্ছে। আমরা আজকে দেখো 24 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম। এই 24 নম্বর প্রশ্ন আলোচনা করতে গিয়ে অনেকগুলো কিন্তু টার্মিনোলজি গুলো ইউজ পেয়েছি, যে টার্মিনোলজি গুলো পরীক্ষাতে কিন্তু খুব আসে। এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সুতা, বা এর আগে আমরা রাশি শব্দ পেয়েছি যেখানে পুরোহিতকে মেনটেন করেছি, দেখে রাখবে। সামবেদ মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত? একটু আগে আমরা সামবেদ যজুর্বেদের লিস্ট করেছি, সেটা কি? ক্লাসিক্যাল মিউজিক এখানকার মূল বিষয়বস্তু। ঋগ বৈদিক যুগে, ঋগ বৈদিক যুগে আর্যদের দ্বারা, এখানে একটুখানি আমরা একটা জিনিস লিখে রাখি, আর্য দ্বারা লিখিত, আর্য দ্বারা লিখিত বেদ কি কি রয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। অনার্য দ্বারা লিখিত সেটা হচ্ছে অথর্ব বেদ। এইগুলো কিন্তু খেয়াল রাখতে, অনার্যদের দ্বারা লিখিত হয়েছে। 26 নম্বর প্রশ্ন, অথর্ব বেদ মূলত কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে? অথর্ব বেদে মন্ত্র, জাদুবিদ্যা আর চিকিৎসা বিদ্যা, এটা ছিল। মন্ত্র, জাদুবিদ্যা, চিকিৎসা বিদ্যা অথর্ব বিদ্যার মূল বিষয়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু এসছে। 27 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে সভা বলতে কি বোঝানো হয়েছে? সভা, এই সভা এবং সমিতি, আমরা বৈদিক যুগে শুধুমাত্র সভা সমিতি বলেই নয়, বৈদিক যুগে আমরা তিনটে জিনিস পাই। একটা হচ্ছে বিধাতা, সভা, সমিতি। তিনটে জিনিসের উল্লেখ পাই মূলত। এই বিধাতা সবচেয়ে পুরনো, সবচেয়ে পুরানো হচ্ছে আমাদের এই বিধাতা। সভা, যেখানে মহিলাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মহিলাদের অংশগ্রহণের পাশাপাশি পুরুষরাও ছিল। সমিতিতে শুধুমাত্র পুরুষদের জন্য। আর এই সভা সমিতি যা ছিল, এগুলো কিন্তু জনসমাবেশ, মানে আদালত বা মানুষের সমাজের বিভিন্ন আলোচনার জন্য ইউজ করা হতো। জনসমাবেশ বা আদালত হিসেবে আমরা এটা দেখতে পাচ্ছি। বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ কার শক্তি বৃদ্ধি করতো? অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞটা কি? ঘোড়া যজ্ঞ করা, ঘোড়া যজ্ঞ করা, ঘোড়া রাজার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হতো। তাহলে বৈদিক যুগে অশ্বমেধ কার শক্তি বৃদ্ধি করতো? রাজা। কি জিনিসটা ছিল?
না একটা রাজার নাম করে যোগ্য করে একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো। ঘোড়া যতদূর উড়ে যেত এবং যদি সেই ঘোড়াকে কেউ না আটকাতো তাহলে সেই এলাকাটি বিনা যুদ্ধে সেই রাজার আন্ডারে চলে আসতো, যে রাজার উদ্দেশ্যে ঘোড়াটি ছাড়া হয়েছে। কোন রাজা যদি সেই ঘোড়াটাকে আটকাতো তাহলে সেই আটকানো সেই সাম্রাজ্যের রাজার সাথে যুদ্ধ হতো, যিনি জিততেন তিনি তার ক্ষমতা হতো। মানে এরকম একটা ব্যাপার যে এ নামক একটি রাজা একটি ঘোড়া ছাড়লো এবং এই ঘোড়াটি যতদূর পর্যন্ত দৌড়াচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু ওই রাজারই টেরিটরি বা সাম্রাজ্য বিস্তার হবে বিনা যুদ্ধে। যে আটকাবে তার সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে যা ফয়সলা হবে সেইভাবে চলবে। যা যোগ্য করা ঘোড়া বা অসমের যোগ্য মূলত রাজার ক্ষমতা বিস্তারেরই একটা অংশ হিসেবে দেখা হতো। বৈদিক যুগে কৃষিকাজের প্রাথমিক কোন যন্ত্র ব্যবহার করা হতো? প্রাথমিকভাবে বৈদিক যুগে কৃষিকাজের জন্য লাঙল, হাল, লৌহ কুটার না কাজ? হালের ব্যবহার আমরা বৈদিক যুগে দেখতে পেয়েছি। শুধুমাত্র বৈদিক যুগেই নয়, এই লাঙল বা হালের ব্যবহার আমরা সিন্ধু সভ্যতাতেও দেখতে পেয়েছি। কালীবঙ্গানে যেখানে কাঠের হাল আমরা পেয়েছি, সেইটারই পরবর্তী প্রজন্ম হিসেবে যেহেতু বৈদিক যুগ রয়েছে, বৈদিক যুগে আমরা মূলত হালের ব্যবহার দেখতে পেয়েছি। 30 নম্বর প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী কোনটি ছিল? গরু, ঘোড়া, ছাগল না ভেড়া? বৈদিক যুগে গরুটাকে প্রাধান্য দেওয়া হতো, কারণ এই গরুকে কেন্দ্র করে যুদ্ধকে এখানে বলা হতো গাভিষ্টি, যেখানে ইষ্টি মানে হচ্ছে যুদ্ধ করা, আর গাভিষ্টি শব্দের অর্থ হলো গরুকে নিয়ে যুদ্ধ। সমাজে যার কাছে গরুর সংখ্যা বেশি থাকতো তাকে সমাজের প্রধান অংশ বা সমাজের অন্যতম শক্তিশালী মানুষ হিসেবে কিন্তু ট্রিট করা হতো। এখানে গরু সমাজে সচ্ছলতার প্রতীক হিসেবে দেখা হতো, সেই জন্য প্রধান প্রাণী হিসেবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে কিন্তু গরুকে ব্যবহার করা হতো, ঠিক ওই কারণের জন্য। যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম, তোমরা অপশনে কমেন্ট বক্সে তোমরা অপশন দিয়ে অ্যান্সার করেছো। চেষ্টা করো পরবর্তী টপিক গুলোকেও আমরা এরকম ভাবে আলোচনা করবো, আর তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করবে, যাতে করে তোমাদের পারফরমেন্স কতটা হয় তোমরা নিজেরাও বুঝতে পারো, আর আমাদের সঙ্গে পড়াশোনার থ্রু দিয়ে, ক্লাসের থ্রু দিয়ে তোমাদের পারফরমেন্সটা আরো বাড়তে পারে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে।